সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি মনোবিজ্ঞান ক্লাসে। আজ আমি তোমাদের পড়াবো দ্বিতীয় অধ্যায়, বাল্যকালের বুদ্ধির উৎকর্ষ সাধন। গতকাল আমরা পড়েছিলাম প্রাক শৈশবকালে বুদ্ধির বিকাশ, শিশুর বুদ্ধির বিকাশ। আজকে পড়ব বাল্যকালে বুদ্ধির উৎকর্ষ সাধন। গতদিনের ক্লাস যারা করেছিল তাদের কাছে আজকের ক্লাসটা আরও সহজ মনে হবে, কারণ হচ্ছে একই অধ্যায়ের জাস্ট বয়সের ডিফারেন্সে একটা শিশুর আচরণের কী ধরনের পরিবর্তন দেখা যায় সেইটা আর কি। বেসিক্যালি যে পয়েন্টগুলো আছে সেগুলো মোটামুটি একই রকমভাবে আলোচনা করা হয়েছে, যেভাবে গতদিন আলোচনা করেছিলাম আজকেও সেভাবে আলোচনা করব। কিন্তু যেহেতু শিশুর মানে এক একটা স্টেজে তার এক এক রকমের মানসিকতা, এক এক রকমের লক্ষণ, এক এক রকমের বৈশিষ্ট্য দেখা যায়, সেজন্য যে সমস্ত বিষয় আলোচনা করব সেগুলোর একটু পরিবর্তন হবে আর কি। প্রথমেই আসি যে বাল্যকাল কাকে বলে। শৈশবকাল আমরা কি দেখেছি? শৈশবকাল হচ্ছে 2 বছর বয়স থেকে 2-3 বছর বয়স থেকে 6-7 বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলে। আর বাল্যকাল বলে যে ওই 6-7 বছরের পর থেকে পিউবার্টি স্টেজের বা বয়সন্ধিকালের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টা শিশুর বিকাশ যে হয় ওই সময়টাকে বলে হচ্ছে বাল্যকাল। বাল্যকালে সাধারণত পড়াশোনার মধ্যে দিয়ে যায়, সবাই মোটামুটি পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকে। এ সময়ে শৈশবের যে ছোট ছোট ইনফরমেশনগুলো শিশু পায়, সেগুলো স্কুলে যাওয়ার পরে সেগুলো অর্থবোধক হয়ে ওঠে। বাচ্চারা সেগুলো বুঝতে পারে, শুনতে পারে, সেগুলোর অর্থ ভাঙতে পারে। আবার তাদের যে অর্থগুলো তাদের কাছে মনে হয় যে এগুলো ঠিক ছিল না, যে সমস্ত ইনফরমেশন, সেগুলো তারা শুধরে নেয়। বাল্যকালে তারা মোটামুটি তাদের একটা কগনিটিভ ফিল্ড তৈরি হয় এবং সেই ফিল্ডে ছোটো ছোটো ইনফরমেশনগুলোকে ওরা জোড়া লাগিয়ে তার আলোকে পরিবেশটাকে উপলব্ধি করার চেষ্টা করে। বাল্যকালে যে সমস্ত, আমরা যেরকম শৈশবকালে দেখেছিলাম যে সারা জীবনের সাথে জড়িত কিছু ঘটনাকে যেভাবে শিশুরা আর কি পারসিভ করে, সেরকম বাল্যকালেও শিশুরা ওই ঘটনাগুলোকে কিভাবে পারসিভ করে সেটা আর কি তোমাদের আলোচনা করব। বলেছিলামই যে পেঁয়াজে আর কি শৈশবকালের প্রথম অধ্যায় যেটা, সেটাকে বলেছিলেন চিন্তা পূর্ব পর্যায়। সেরকমই হচ্ছে বাল্যকালে যে বুদ্ধির উৎকর্ষ সাধন হয়, এই স্টেপটাকে তিনি নাম দিয়েছিলেন কনক্রিট অপারেশন স্টেজ। মানে এই পর্যায়ে এসে একটা শক্তপোক্ত ধারণা পরিবেশ সম্পর্কে শিশু পেয়ে থাকে এবং শিশু সেই আলোকে তারা আর কি চারিদিকের পরিবেশটাকে অ্যানালাইসিস করে, তাদের আচরণটাকে শুধরায়। তাদের কাছে যে সমস্ত তথ্য মনে হয় যে না, এগুলো পরিবর্তন করা দরকার কিংবা এগুলো জীবন থেকে ঝেড়ে ফেলে দিয়ে এইটাকে আঁকড়ে ধরতে হবে, নতুন একটা তথ্যকে আঁকড়ে ধরে সে অনুযায়ী আচরণ করতে হবে, তারা এই বয়সে সেটা করতে থাকে। এবার আসো যে মূল যে জিনিসগুলা তারা মানে শৈশবকালে কিভাবে সংজ্ঞায়িত করে আর বাল্যকালে কিভাবে সংজ্ঞায়িত করে, তাহলে আমরা বোর্ডে দেখি, বোর্ডে লেখার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এবার আসো কনসেপ্ট অফ কনক্রিট অপারেশন বা বাল্যকালের যে সমস্ত কনসেপ্ট থাকে সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা আগেই পড়েছিলাম শৈশবকালে শিশু জীবন সম্পর্কে, শিশুর কনসেপ্ট কীরকম থাকে। শিশু কি মনে করে শৈশবকালে মনে করে যে প্রথম দিকে তো বুঝতেই পারে না খেলনা, পুতুল আর মানুষের মধ্যে যে ডিফারেন্সটা, পরবর্তীতে অবশ্য জীবন্ত আর মৃত বস্তুর মধ্যে ওরা পার্থক্য করতে পারে। আর হচ্ছে বাল্যকালে যেটা হয়, বাল্যকালে জীবন বলতে মূলত বোঝে এরা, কোনো বাচ্চা জীবন বলতে বোঝায় গতিময় কোনো কিছুকেই তারা জীবনের সাথে তুলনা করে এবং তারা বলতে বোঝায় যে জীবনটাই একটা
চলমান কোনো একটা প্রসিডিওর, কিন্তু নদীর যে চলমানতা সেটা দেখেও তারা কনফিউজ হয় যে এর পরিসমাপ্তি কোথায়। তাহলে এদের কাছে জীবন বলতে কী বোঝায়? জীবন বলতে বোঝায় গতিময়তা। এবার আসো মৃত্যু। প্রথম পর্যায়ে, শৈশবের প্রথম পর্যায়ে যেরকম এরা আর কি যা সামনে থেকে চলে গেছে সেটাকেই মৃত বলে ধরে নিত। এ সময় তা হয় না। এ সময় যে জিনিসটা হয়, এই সময় বাচ্চারা কে মারা গেলে কিভাবে শোক প্রকাশ করতে হবে তারা সেটুকু সম্পর্কেও মানে পর্যাপ্ত ধারণা রাখে আর কি। যেমন রিলেটিভস মারা গেলে তারা কিভাবে তাদের শোকটা প্রকাশ করবে, কোনো পোষা প্রাণী মারা গেলে কিভাবে করবে, কোনো আত্মীয় স্বজন মারা গেলে কিভাবে করবে, কোনো দূরের সম্পর্কে কোনো প্রতিবেশী মারা গেলে তারা কিভাবে তাদের শোকটা প্রকাশ করবে সে সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত এবং ঠিকঠাক ইনফরমেশন থাকে এবং সে অনুযায়ী ওরা আচরণ করে। এরপরে হচ্ছে সৌন্দর্য। প্রাথমিক পর্যায়ে, শৈশবকালের প্রাথমিক পর্যায়ে যেরকম সৌন্দর্য বলতে নাচ, গান, কবিতা এরকম জিনিস বোঝাতো, এ সময় সেটা হয় না। এ সময় সৌন্দর্য বলতে আর কি একটা মানদণ্ড ধরা হয় সমাজে। যারা অন্যান্যরা যাকে মানে যে বিষয়টাকে সুন্দর বলে, যে বিষয়টাকে কুৎসিত বলে, এরাও মনে করে যে না, সবাই যেহেতু বলছে জিনিসটা সুন্দর, জিনিসটা সুন্দর, সবাই যেহেতু বলছে জিনিসটা কুৎসিত, জিনিসটা কুৎসিত। এভাবে আর কি একটা সামাজিক মানদণ্ডের উপর বেস করে এদের সৌন্দর্য বোধটা তৈরি হয়। সবার কাছ থেকে ইনফরমেশন নিয়ে যখন বোঝে যে বেশিরভাগ ব্যক্তি এটাকে কুৎসিত বলছে কিংবা বেশিরভাগ ব্যক্তি এটাকে সুন্দর বলছে, তারা সে অনুযায়ী তাদেরও মানে সৌন্দর্যবোধটা ব্যক্তির সৌন্দর্যবোধের সাথে ওঠানামা করে। এরপরে হচ্ছে লিঙ্গ নির্ধারিত আচরণ। এই সময়ে আর কি বাচ্চারা পুরাপুরি কোনটা ছেলেদের কাজ, কোনটা মেয়েদের কাজ, তা একটা ছেলে বাচ্চা ঠিক কী কী জিনিস করবে, একটা মেয়ে সে কী কী জিনিস করবে, এই বিষয়টা সম্পর্কে তাদের পুরো ধারণা থাকে এবং তারা বুঝতে শেখে, পুরোপুরি বোঝে যে এই বয়সটাতে পুরোপুরি বুঝতে শেখে যে আমাদের সমাজে ছেলেদের আধিপত্যটা বেশি, ছেলেদের অধিকারটা বেশি। এই বয়সটাতে সেটা সে সম্পর্কে ধারণা পায় আর কি। এরপরে হচ্ছে পরকাল। পরকাল সম্পর্কে যে ধারণাটা, এটা আসলে যার যার ধর্মের আলোকে তৈরি হয়। প্রত্যেকের মধ্যেই পরকাল সম্পর্কে ধারণাটা চলে আসে এবং যে যে ধর্মাবলম্বী সে সেই ধর্মের কথা অনুযায়ী আর কি পরলোক সম্পর্কে একটা ধারণা লাভ করে এবং এটা সবাই বোঝে যে পরলোক যে জিনিসটা এটা মৃত্যুর পরে ঘটে থাকে। এবার আসো সংখ্যা। এই বয়সটাতে যেহেতু বাচ্চারা স্কুলে যায়, বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধান করে, টাকা পয়সা লেনদেন করে, সুতরাং সংখ্যার উপর তাদের একটা দখল চলে আসে। সংখ্যাটাকে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারে এই বয়সে এসে। এরপরে পরবর্তীটা হচ্ছে সময় সম্পর্কিত ধারণা। সময় সম্পর্কিত, বাল্যকালে সময় সম্পর্কিত যে ধারণাটা, এই ধারণাটা একদম মানে আমাদের মতোই। কখন স্কুলে যেতে হবে, কখন স্কুল থেকে ফিরতে হবে, কোন কাজটা কখন করতে হবে সেটা তারা সময়ের মধ্যে করার চেষ্টা করে এবং সময়টাকে বিভিন্ন ভাগে ভাগ করে নেয়। এই সময় তারা ভবিষ্যৎকাল, বর্তমানকাল, অতীতকাল এ সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে তাদের ভিতর। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে স্থান সম্পর্কে শিশুর ধারণা বা স্থান সম্পর্কে বাচ্চার ধারণা। এ সময় শিশুরা কোনটা দূরে, কোনটা কাছে, কোনটা উপর, কোনটা নিচে, কোনটা ডান, কোনটা বাম, কত দূর, এগুলো বিভিন্ন মাপক বা বিভিন্ন স্কেলের মাধ্যমে ওরা ব্যবহার, এমনি তো বুঝতেই পারে যে কোনটা দূরে, কোনটা কাছে, কোনটা ডান, কোনটা বাম, এবং এরা আর কি উদাহরণ দিয়েও বোঝাতে পারে। একটা স্কেল বা একটা মানদণ্ড থাকে যে এটার থেকে এটা দূরে, এটার থেকে এটা এতটুকু দূরে, এটার থেকে এটা এতটুকু কাছে।
একদম ডিরেক্টলি সেটা পয়েন্ট আউট করতে পারে, দূরত্বটাকে বা স্থানটাকে। এবার নিজের সম্পর্কে ধারণা, এই বয়সে এই যে নিজের সম্পর্কে ধারণা, এটা খুব ইম্পর্টেন্ট। শৈশবে যেরকম ওরা আর কি নিজের নাম বলতে পারতো, নিজের ক্লাসটা বলতে পারতো, কিন্তু বাল্যকালে আর কি নিজে কতটা শক্তিশালী, নিজের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন অন্যদের, সেটা সহপাঠীদের সাথে কম্পেয়ারের মাধ্যমে এদের ভিতর গড়ে ওঠে যে আমি এর থেকে বেশি শক্তিশালী, আমার এর থেকে গুরুত্বটা বেশি, কিংবা আমি এর থেকে একটু কম পড়াশোনায় একটু কম পারবে। নিজের সম্পর্কে তার সহপাঠীদের সাথে তুলনা করে তার নিজস্ব একটা কগনিটিভ ফিল্ডে তার সম্পর্কে একটা ধারণা জন্মে আর কি। তবে এই ক্ষেত্রে টিচারদের ভূমিকাও আর কি অনেক বেশি। অনেক বাচ্চারাই শিক্ষকের তার সম্পর্কে শিক্ষকের যে ধারণা, সেই ধারণাটাকে বুকে বেঁধে নিয়ে তারা নিজেদের সম্পর্কে ধারণা করে। এবার শারীরিক কার্যাবলী, এ সময় বাচ্চারা খুব বোঝে না যে শরীরের কোন পার্টসটা ঠিক কী কাজ করে, তারা কোনটা পাকস্থলী, কোনটা যকৃৎ, কোনটা হৃৎপিণ্ড, কোনটা অগ্নাশয়, সেগুলো সম্পর্কেও বাস্তব ধারণা রাখে না। তবে ক্লাসে শিক্ষক যদি এগুলো তাদের চিনিয়ে দেয় কিংবা বলে কিংবা শিক্ষক যদি আগ্রহী হয় কিংবা বাবা মা যদি শিক্ষিত থাকে এবং তারা যদি সেটা নিয়ে তাদেরকে জ্ঞান দেয়, তাহলে সেই জিনিসটা তাদের মধ্যে রপ্ত হয়। তাছাড়া তারা আলাদাভাবে বলতে পারে না, পরবর্তীতে তাদের এই ধারণাটা জন্মে আর কি। এরপরে কৌতুকময়তা, শৈশবকাল থেকেই শিশুরা কি আমরা দেখেছি, শিশুরা কৌতুক পছন্দ করে। কোনো ব্যঙ্গচিত্র হোক, কোনো কার্টুন হোক, তারা খুব আগ্রহ নিয়ে দেখে এবং খুব মজা পায়। এই কৌতুকময়তাটা বাল্যকালে একটা অর্থ দাঁড় করে। মানে প্রথম যখন শৈশবে বাচ্চারা ছবিটা দেখে মজা পেত, এখন এরা ছবিটা দেখে তো মজা পায়, প্লাস ভিতরের ইনফরমেশনটা এরা পড়ে, সেটা পড়েও মজা পায়। মানে পুরোপুরি সে কোন বিষয়ে মজা পাচ্ছে, কোন বিষয়ে কৌতুকটা তার মনকে আকর্ষণ করছে, সেটা বুঝে তারা সেই অনুযায়ী আচরণ করে। এবং এই বয়সের বাচ্চারাও শৈশবের বাচ্চাদের মতো প্রচণ্ড কৌতুক পছন্দ করে। সামাজিক আচরণ, সামাজিক আচরণ বলতে এই বয়সে সামাজিক আচরণ বলতে এরা এই বয়সে বুঝতে শেখে তাদের আর্থসামাজিক অবস্থাটা কি, তাদের কিভাবে তাদের মানে একই আর্থসামাজিক অবস্থার মানুষজনের মধ্যে কিভাবে মেলামেশা করতে হবে, কিভাবে মিথস্ক্রিয়া করতে হবে, তাদের উপরের স্তরের লোকের সাথে তাদের কিভাবে ব্যবহার করতে হবে, তাদের থেকে নিচু স্তরের লোকেদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এই বয়সে এইভাবে তারা সামাজিক আচরণটাকে নিজেদের মধ্যে রপ্ত করে। পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে অর্থনৈতিক যে ব্যাপারটা, বাল্যকালে বাচ্চারা মানে যে সমস্ত বাচ্চারা উচ্চ মধ্যবিত্ত কি মধ্যবিত্ত উচ্চবিত্ত, এই সমস্ত বাচ্চারা অর্থের লেনদেনটা এই বয়সে শেখে না। এই বয়সে তারা অর্থ নিয়ে খুব বেশি নাড়াচাড়া করে না, কিন্তু যারা নিম্নবিত্ত তারা আর কি এই বয়সেই অর্থ নিয়ে লেনদেন করে, অর্থের গুরুত্বটাকে বোঝে, অর্থকে আর কি অর্থের বিনিময়ে যেটা অর্থ দিয়ে কিছু কিনতে হয়, কতটুকু নিবে, কতটুকু সে ফেরত পাবে, কতটুকু সে উপার্জন করছে, এই বিষয়ে খুব ভালো ধারণা থাকে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? কনসেপ্টস অফ কনক্রিট অপারেশন বা বাল্যকালের বুদ্ধির উৎকর্ষ সাধন। এবার আসো পরবর্তীতে আমরা আবেগীয় বিকাশ। এখন আসো আবেগ কাকে বলে? আবেগ হচ্ছে আমাদের ভিতরের যে অবস্থা, যেটা কিনা আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি না। আবেগের মধ্যে কে আছে? আবেগের মধ্যে আছে হাসি, কান্না, রাগ, হতাশা, এগুলো আবেগের ভিতর পড়ে। আবেগটা অনেক ক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন যে আবেগটা হচ্ছে বংশগত। আবেগের যে প্রকাশভঙ্গিটা সেটাও বংশগতির উপর আবেগ, বুদ্ধি যেরকম বেশ খানিকটা প্রভাব আছে বংশগতির উপর, বুদ্ধির প্রভাব বেশ খানিকটা, আবেগের প্রভাবও
বংশগতির উপর নির্ভর করে। পরিবেশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবেগের ক্ষেত্রে। এক্ষেত্রে আবেগের এবার আসি আবেগের বৈশিষ্ট্য। আবেগ জানলাম যে আবেগ জিনিসটা কি, এবার আসো আবেগের বৈশিষ্ট্য। আবেগের বৈশিষ্ট্য বলতে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যেহেতু বাল্যকাল নিয়েই আছি, শৈশব আর বাল্যকাল নিয়েই আলোচনা করছি, তো আবেগের বৈশিষ্ট্য বলতে অবশ্যই শৈশবকাল থেকে বাল্যকাল পর্যন্ত যে সমস্ত আবেগের যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো দেখো। একটা হচ্ছে শিশুর আবেগ ক্ষণস্থায়ী। আবেগ জিনিসটা বাচ্চার মধ্যে, এই বাচ্চার খেলনা লাগবে, এই বাচ্চাকে কেউ মেরেছে, এই বাচ্চা এটা খাবে না, বিভিন্ন সময় তারা বিভিন্ন জিনিসে আবেগপ্রবণ হয়ে বিভিন্ন রকম আচরণ প্রদর্শন করে। এদের আমার একটা বিষয়কে আঁকড়ে ধরে বেশিক্ষণ পর্যন্ত ওরা সেই বিষয়ের প্রতি আবেগপ্রবণ থাকে না, সেজন্য বলা হয়েছে যে শিশুর আবেগ ক্ষণস্থায়ী। এবার শিশুর আবেগ যে পরিবর্তনশীল। আমি আগেই বললাম যে কখনো শিশু খেলতে ইচ্ছা করে, তাকে খেলতে দেওয়া হচ্ছে না, সে কান্নাকাটি করে, আবার পরক্ষণেই দেখা যাচ্ছে যে শিশু হচ্ছে টিভি দেখতে দিচ্ছে না, সেজন্য কান্নাকাটি করছে। কখনো হচ্ছে বড় ভাই বোন তাকে মেরেছে, কিংবা বড় ভাই বোন তাকে কোনো কিছু করতে নিষেধ করছে, সেজন্য সে কান্নাকাটি করছে। আবার কখনো সে হচ্ছে খাবে না, জেদ করছে। সেজন্য শিশুর আবেগ হচ্ছে পরিবর্তনশীল। ওরা একটা জিনিসকে নিয়ে আঁকড়ে থাকে না এবং ওই জিনিসটা ওদের বেশিক্ষণ মনেও থাকে না। শৈশবকালীন আবেগ তীব্রভাবে প্রকাশ পায়। শৈশবকালীন আবেগ তীব্রভাবে প্রকাশ পায় বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন একটু বড় হই, কিংবা আমরা যখন বুঝতে শিখি যে কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত না, তখন কিন্তু আমাদের যতই মনে হোক যে না আমরা এই কাজটা করব, কাজটা করতে পারি না। কারণ আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন একটা জিনিস যেটা সবসময় সবার মনের ভিতর কাজ করে যে লোকে কি বলবে, আমি এভাবে রাস্তার ভিতর দাঁড়িয়ে কাঁদবো, মানুষ কি বলবে, কিংবা আমার বন্ধুরা আমাকে বলবে যে আমি ছেলে মানুষ বসে। এই যে বিষয়টা, এটা তো বাচ্চাদের মধ্যে থাকে না, সেজন্য ওদের যে আবেগ সেটা তীব্রভাবে প্রকাশ পায়। যখন ওদের মনে হচ্ছে সে কান্না করবে, চিৎকার করে করে কাঁদছে, যখন মনে হচ্ছে এটা কোনো বিষয় নিয়ে তার ভালো লাগছে, সে খুব জোরে জোরে হাসছে, মানে ওদের যে আবেগটাই ওরা প্রকাশ করে সেটাই তীব্রভাবে প্রকাশ করে। ওদের কাছে আবেগের কন্ট্রোলিং পাওয়ারটা থাকে না। তারপরে বাচ্চাদের আবেগের স্বরূপ যেটা, সেটা প্রকাশ পায়। একটা বাচ্চা যখন কোনো বিষয় নিয়ে আবেগগ্রস্ত থাকে তখন তাকে দেখলেই বোঝা যায় সে কান্না করলে কোন জিনিসটা নিয়ে কান্না করছে, কিংবা সে রেগে আছে কিনা, কিংবা সে আনন্দিত আছে কিনা, তাকে বলতে হয় না। তার প্রকাশভঙ্গি দেখেই বড়রা তথা বাবা মা, ফ্যামিলির অন্যান্য মেম্বার্সরা তাদের প্রকাশভঙ্গি দেখেই বুঝতে পারে। সেজন্য বলা হয় যে আবেগের স্বরূপ শৈশবে, আবেগের স্বরূপ সবার কাছেই ধরা পড়ে। আবেগের পরিবর্তনশীলতা বলতে বোঝায় যে বিষয়টা হয়তো অনেক ছোটোবেলায় একই শিশু, তার ক্ষেত্রে সে যখন অনেক ছোট ছিল তখন সে দেখা যেত যে ভয় পেত, অন্ধকারে ভয় পায়। আবার দেখা যায় সেই শিশুটা যখন আর একটু বড় হচ্ছে, সেই শিশুটা ভয় পাচ্ছে, তখন সে অন্ধকারে ভয় পাচ্ছে না, সে হয়তো হেরে যাওয়ার ভয় করছে, বন্ধুবান্ধবের কাছে হেরে যাওয়ার ভয় করছে। এরকম যে ওই ভয়টাই আস্তে আস্তে শিশুটা যখন বড় হতে থাকে তখন ওই ভয়টারই অবজেক্ট চেঞ্জ হয়। সে প্রথমে যেরকম অন্ধকারে ভয় পাচ্ছিল, তারপরে সে হেরে যাওয়াকে ভয় পাবে, তারপর সে অকৃতকার্যকারিতাকে ভয় পাবে। এরকমভাবে ভয় জিনিসটা থাকে, কিন্তু তার রূপটা চেঞ্জ হয়, ধরনটা চেঞ্জ হয়। তারপরে আসে আবেগের প্রতিক্রিয়ার ভিন্নতা বলতে একই শিশু একই ধরনের আবেগ, যে প্রত্যেকটা শিশু একই বস্তু দেখে একই ধরনের আবেগ প্রকাশ করবে তা না, বস্তুটা একই হতে পারে কিন্তু বিভিন্ন শিশুর প্রতিক্রিয়াটা ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের বইয়ে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে
কোনো শিশু কি করে, ভয় পেয়ে কেঁদে ওঠে, কেউ বা ভয় পেলে পালিয়ে যায়, কেউ বা ভয় পেলে মুখ লুকিয়ে থাকে। এই যে ভয় একই, অবজেক্ট একই, কিন্তু কোনো শিশু ভয়ের প্রেক্ষিতে প্রতিক্রিয়া করছে কান্নাকাটি করে, কোনো শিশু প্রতিক্রিয়া করছে স্থান ত্যাগ করে, কোনো শিশু প্রতিক্রিয়া করছে মুখ লুকিয়ে রেখে। এই একই ভয়, কিন্তু তার প্রকাশভঙ্গিটা ভিন্ন, কিংবা শিশুদের মানে প্রতিক্রিয়াটা ভিন্ন। এরপরে আসো আবেগের প্রকাশ ধারার পরিবর্তন। আবেগের প্রকাশ ধারার পরিবর্তন বলতে বোঝায় যে শৈশবে আর কি শিশুরা আশপাশ, আগেই বলেছি, আশপাশ বাহ্যিক মানুষ কিছুই দেখে না, তাদের যেটা মনে হয় যে এটা আমার করা উচিত, এটা আমার জন্য কেন করা হচ্ছে না, এটা আমার জন্য করতে হবে, কিংবা করছে না জন্যে কান্নাকাটি করছে। এই বাচ্চারা যখন একটু বড় হয় তখন এই আবেগের প্রকাশ ধারার পরিবর্তনটা আসে। তখন যখন ওরা আবেগটা প্রকাশ করতে চায় তখন চিন্তা করে যে না, এইভাবে যদি আমি আবেগটা প্রকাশ করি তাহলে আমার বা আমাকে পরবর্তীতে আর কি আমাকে আমার বন্ধু বান্ধবরা বলবে যে আমি অনেক বেশি ছেলে মানুষই করছি, তারপরে বলতে পারে যে আমি এখনও বাচ্চা আছি, কিংবা ওর গুরুত্বটাকে প্রাধান্য না দিলে সে হয়তো চিৎকার করছে না, সে হয়তো চুপ করে থাকছে, যাতে সে দেখেছে যে পরবর্তীতে চিৎকার করে কোনো কাজ হয় না, বরং যে চুপ করে থাকলেই পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসা করার মাধ্যমে প্যারেন্টসরা আর কি বুঝতে পারে তার কোথায় সমস্যা হচ্ছে, তাকে অধিক গুরুত্ব দেয়। সেজন্য বলা হচ্ছে যে আবেগের প্রকাশ ধারা শৈশবকাল থেকে বাল্যকালে যখন শিশু এসে পৌঁছায় তখন তার কী হয়, আবেগের প্রকাশ ধারায় পরিবর্তন হয়। তারপরে মানসিক দিক, শৈশবকালে আবেগের কোনো মানসিক ভিত্তি থাকে না, কিন্তু আস্তে আস্তে যখন শৈশবকাল থেকে বাল্যকালে পদার্পণ করে তখন যেটা দেখা যায় যে মানে শারীরিক কোনো কার্যকলাপে তারা যতটা না আবেগপ্রবণ হচ্ছে, মানসিক ব্যাপারটাতে তারা বেশি আবেগপ্রবণ হচ্ছে। মনে কষ্ট লাগা থেকে তাদের মধ্যে ক্ষোভ, দুঃখ, হতাশা, আবার মানসিক কারণে প্রশান্তি, মানে পুরো ব্যাপারটা মানসিক দিকটার প্রাধান্য পায়। মানে শিশু যখন যত বড় হতে থাকে তত আবেগের ক্ষেত্রে মানসিক দিকটার প্রাধান্য বিস্তার করে। এবার আলোচনা করব আবেগের ধরন। আবেগের ধরন বলতে বোঝায় আবেগ আমার নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কান্নাকাটি নড়াচড়ার মধ্যে দিয়ে তার আবেগ শুরু হয়, এবং তারপর থেকেই আবেগ চলতে থাকে। যত বড় হয় তত আবেগের ধরন চেঞ্জ হয়, আবেগ প্রকাশের রূপ চেঞ্জ হয়, কিন্তু আবেগটা থেকে যায়। ওই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজীবন পর্যন্ত আমাদের ভিতর আবেগ কাজ করতে থাকে। আবেগ ছাড়া তো আমার মনে হয় না মানুষ আছে। মানুষের মধ্যে আবেগটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা কখনো কাঁদি, কখনো হাসি। আমাদের কোন সিচুয়েশনে কী করতে হবে আমাদের আবেগটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে। আবেগ বলতে গেলে আবেগের যে ধরনটা, মানে আবেগের যে প্রকাশ, সেটা হচ্ছে প্রাক শৈশবকালে তো মানে বাচ্চাদের কন্ট্রোলে থাকে না, আগেই বলেছি আবেগ। আর প্রাক শৈশবকাল থেকে বয়সন্ধিকাল পর্যন্ত মূলত আবেগের যে প্রকাশ সেটা আর কি দৃশ্যমান হয়। তারপর বয়সন্ধিকাল পার হয়ে যাওয়ার পর যখন ব্যক্তি অ্যাডোলেসেন্স পিউবার্টির পর অ্যাডোলেসেন্সে প্রবেশ করে তখন তার আসলে কিভাবে আর কি সমাজ স্বীকৃত উপায়ে তার আবেগটা প্রকাশ করতে হবে সে বুঝে ফেলে। সেজন্য আলোচনার সুবিধার্থে আবেগের ধরনকে 3টা স্টেজে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাকশৈশবকাল, একটা হচ্ছে শৈশবকাল, আর একটা হচ্ছে বয়সন্ধিকাল। এই 3টা স্টেজেই আবেগটা আর কি প্রকাশিত হয়, ওরালি প্রকাশিত হয়। মানে এটার মধ্যে কোনো রকম সামাজিক মানদণ্ড থাকে না, সমাজের এক্সপেকটেশন থাকে না। এই 3টা স্টেজে যখন যার যেটা করতে ইচ্ছা করে মানে উগড়িয়ে দেয় আর কি, কোনো কিছু সাতপাঁচ না ভেবে। এখন আসো প্রাকশৈশবকালের যে আবেগটা সেটা অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে 2 ধরনের। প্রাকশৈশবকালে 2 ধরনের আবেগের বৈশিষ্ট্য দেখা যায়। একটা হচ্ছে যে উদ্দীপকের তুলনায়
বাচ্চারা মানে প্রাকশৈশবকালটা প্রথমে বলি যে কবে থেকে শুরু হয়। জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত সময়টা হচ্ছে প্রাকশৈশবকাল। জন্মের পর থেকে বলতে যেটা বোঝায় যে জন্মের 2য় সপ্তাহ থেকে, ভূমিষ্ঠ হওয়ার শিশু ভূমিষ্ঠ হওয়ার 2য় সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত বয়সকে বলা হয় প্রাকশৈশবকাল। প্রাকশৈশবকালে যেটা হয়, উদ্দীপকের তুলনায় আবেগটা বেশি হয়। আর উদ্দীপকের তুলনায় আবেগটা অতিমাত্রায়, মানে উদ্দীপকের তুলনায় অতিমাত্রায় ক্রোধ বা ভীতি আর কি শিশু প্রকাশ করে। আর সেকেন্ডলি যেটা দেখা যায় যে আবেগের স্থায়িত্ব খুবই ক্ষণস্থায়ী হয় এবং সেটার রূপ বারবার করে বদলাতে থাকে। প্রাকশৈশবকালে যে বিষয়গুলো আবেগের যে স্বরূপ, সেটা হচ্ছে রাগ, ভয়, কৌতূহল, ভালোবাসা আর আনন্দ। তাহলে আবেগের স্বরূপ কয়েকটা? আবেগের স্বরূপ 5টা। এক হচ্ছে রাগ, ভয়, কৌতূহল, ভালোবাসা, আনন্দ। এবার আসো রাগ। ছোট আর এই প্রাকশৈশবকালে মানে একটা মানব শিশু কিভাবে নিজে নিজে স্বাবলম্বী হতে শেখে কিংবা নির্ভরশীলতা কমাতে শেখে, সেটা মানে খুব দ্রুত আর কি দৃশ্যমান হয়। একটা মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে প্রাকশৈশবকালে আর কি সে আস্তে আস্তে নিজে স্বনির্ভর হতে শেখে। স্বনির্ভর মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর ভর দিয়ে সে নিজে যে একটা আলাদা সত্তা, সেটা আর কি নিজে প্রকাশ করে। যে শিশুটা শুয়ে থাকতো, যে নিজে খেতে পারতো না, যে হাঁটতে পারতো না, যে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারতো না, সেই শিশুটাই আস্তে আস্তে বসতে শেখে, আস্তে আস্তে দাঁড়াতে শেখে, হামাগুড়ি দিতে শেখে, হাঁটতে শেখে, আস্তে আস্তে নির্ভরশীলতাটা কমাতে শুরু করে। এবার প্রাকশৈশবকালে রাগ। প্রাকশৈশবকালে বস্তু অতিরিক্ত রেগে যায়, প্রাকশৈশবকালে শিশু অতিরিক্ত রেগে যায়। তার মনোপ্রীত কিছু না হলেই সে রাগের মাধ্যমে তার আবেগটা প্রকাশ করে। এতে সে হাত ছোড়াছুড়ি করে, হাত পা ছোড়াছুড়ি করে, লাফালাফি করে। 2 বছর যদি হয় বাচ্চা কিংবা 2 বছরের কাছাকাছি হলে সে মাটিতে শুয়ে গড়াগড়ি করে, লাফাতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, থুতু দিতে থাকে, চিৎকার করতে থাকে প্রভৃতির মাধ্যমে সে তার রাগের বহিঃপ্রকাশ ঘটায়। এবার ভয়টা প্রাকশৈশবকালের শিশুরা ভয়টাকে প্রকাশ করে নতুন কোনো কিছু, নতুন কোনো রাস্তা, নতুন কোনো মানুষ, নতুন কোনো বস্তু সংস্পর্শে আসলেই কিংবা পশু পাখি যেটা তার কাছে নতুন, তার সংস্পর্শে আসলেই সে ভয় পায়। ভয় পেয়ে অনেক সময় বাচ্চা চিৎকার করতে থাকে, বাচ্চা লুকিয়ে যায়, বাচ্চা বাবা মাকে জড়িয়ে ধরে ভয়ের আবেগটা প্রশমিত করার চেষ্টা করে। কৌতূহল। নতুন কোনো কিছু দেখলে প্রথমে বাচ্চা ভয় পায়, তারপর সেই বস্তুটার প্রতি কৌতূহলী হয়ে পড়ে। সেই বস্তুটার এবং কৌতূহলকে প্রশমিত করার জন্য সে বস্তুটাকে নাড়াচাড়া করে, বস্তুটাকে মুখে দেয়, বস্তুটাকে কামড়িয়ে ধরে, বস্তুটাকে হাতের স্পর্শের মাধ্যমে আস্তে আস্তে ভয়ের মাত্রাটা কমতে থাকে এবং কৌতূহলের মাত্রাটা বাড়তে থাকে। এবং স্পর্শের মাধ্যমে তারা বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে মানে কৌতূহল নামক আবেগটাকে তাদের বশীভূত করে। এবার ভালোবাসা। ছোট শিশুদের যে সমস্ত মানুষ হোক, মা বাবা, আত্মীয় স্বজন, ফ্যামিলির অন্য কোনো মেম্বার্স, যারা কিনা তাদের সময় দেয়, তাদের আবদার রাখে, তাদের হচ্ছে কথার গুরুত্ব দেয়, তাদের মানে সেই সমস্ত মানুষকে তারা প্রচণ্ড পছন্দ করে, ভালোবাসে এবং এই নির্ভেজাল ভালোবাসা থেকে পরবর্তীতে তারা অন্যান্য প্রাণীকে মানে ওই ভালোবাসার রেশ ধরে যে এভাবে ভালোবাসতে হয়, এই অনুযায়ী তারা ছোট ছোট তাদের থেকেও ছোট যারা তাদের ভালোবাসতে শেখে, প্রাণী, পশু, এদের ভালোবাসতে শেখে এবং তাদের ভিতর ভালোবাসার যে সত্তাটা মূলত প্রাকশৈশবকালে আর কি প্রস্ফুটিত হয়, যেটা কিনা তাদের প্যারেন্টস হোক, ফ্যামিলির অন্য কোনো মেম্বার্স হোক, তাকে যে উজাড় করে ভালোবাসছে, তাকে যে কেয়ার করছে, তাকে যে সময় দিচ্ছে, তার ছোট ছোট চাহিদা পূরণ করছে, তার মাধ্যমে তারা ভালোবাসা আবেগটাকে
প্রকাশ করতে পারে আর কি। এরপরে হচ্ছে আনন্দ। এই বয়সে বাচ্চার আনন্দ কিছুতেই বাচ্চা প্রশমিত করতে পারে না। তার যেটা ভালো লাগে সে চিৎকার করে সেটা প্রকাশ করে, সে হাসে, হাসার মাধ্যমে, হাত পা নাড়ানাড়ির মাধ্যমে, একটা শব্দ করার মাধ্যমে, খিলখিল করে হাসার মাধ্যমে তারা তাদের আনন্দটা প্রকাশ করে। তাহলে আমরা এতক্ষণ কী পড়লাম? প্রাক শৈশবকালের আবেগ। আবেগের ভিতরেই ছিলাম, আবেগের ধরনের ভিতর আমরা ছিলাম। এতক্ষণ আমরা পড়লাম প্রাক শৈশবকালের আবেগ। আজকে এই পর্যন্তই। আজকে তাহলে আমরা কি পড়েছি একবার আর কি আলোচনা করি। আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের নিয়ে, প্রাক শৈশবকাল থেকে বাল্যকাল পর্যন্ত। প্রথমে পড়েছি বাল্যকালের উৎকর্ষ সাধন কেমন করে হয়, বুদ্ধির উৎকর্ষ সাধন কেমন করে হয়। তারপরে পড়েছি যে কেমন করে তারা আবেগটাকে প্রকাশ করতে পারে, কেমন করে মানে আবেগের যে ধরনটা কেমন হয়, আবেগের ধরনটা কতভাবে প্রকাশ করে, কোন কোন বয়সের বাচ্চারা কিভাবে প্রকাশ করে, প্রাক শৈশবকালে কত ধরনের আবেগ থাকে সেগুলো বাচ্চারা কিভাবে প্রকাশ করে, এই সম্পর্কে আমরা জেনেছি। পরবর্তী দিন আমরা শৈশবকাল আর বয়সন্ধিকাল নিয়ে আলোচনা করব, যে শৈশবকাল আর বয়সন্ধিকালে আর কি বাচ্চারা কিভাবে তাদের আবেগটাকে প্রকাশ করে। তবে আমাদের উচিত ছোট ছোট বাচ্চা আমাদের বাসায় যারা আছে তাদের আবেগটাকে আর কি প্রাধান্য দেওয়া, এবং সাথে সাথে তাদের আবেগটাকে যুক্তি দিয়ে আবেগটা দেখানো উচিত কিনা, কিংবা কতটুকু প্রকাশ করা উচিত, এই যে কন্ট্রোলিং পাওয়ারটা সেটা তাদের বুঝিয়ে দেওয়া। তবে যদি প্রাধান্য না দেওয়া যায় তাদের কথায়, তাহলে তারা কিছুতেই মনে হয় না আবেগটাকে বুঝবে। কারণ আগে কানেক্ট করতে হবে বাচ্চার সাথে, তারপরে কেয়ার করতে হবে। ফার্স্টলি কানেক্ট করতে হবে, তারপরে কেয়ারিং কিংবা কারেক্টিং। আগে কানেক্ট করতে হবে বাচ্চার সাথে, তারপরে বাচ্চার আবেগটাকে কারেক্ট করতে হবে। আমি যদি কানেক্ট না করতে পারি বাচ্চার ইমোশনের সাথে নিজেকে, তাহলে তো আমি বাচ্চাকে কানেক্ট করতে পারবো না। সেই জন্য প্যারেন্টস যারা আছেন তাদের উচিত বাচ্চার আবেগটাকে শুনে তারপরে বাচ্চাকে তার আবেগটাকে প্রাধান্য দিয়ে তারপরে তাকে বুঝতে দেওয়া যে আবেগটা যে সে করছে, সে যে অভিব্যক্তিটা প্রকাশ করছে সেটা সঠিক হচ্ছে না। যেমন একটা বাচ্চা যদি এসে বলে যে না আমার খেতে ইচ্ছা করছে না, তখন আমরা কি করি? আমরা ইউজুয়ালি বলি কেন খাবা না, কেন খেতে ইচ্ছা করছে না, খাওয়ার সময় খাও না, উল্টাপাল্টা জিনিস খাও। তখন কি হবে? বাচ্চাটা বুঝবে যে না আমার আবেগটাকে তো প্রাধান্যই দিচ্ছে না। কিন্তু আমরা যদি বলি ও আচ্ছা তোমার খেতে ইচ্ছা করছে না, আচ্ছা ঠিক আছে একটু পরে আমরা খাই, কিন্তু মায়ের তো সময় নাই, এখন খেলে মায়ের সুবিধা হতো, তখন ওরা বুঝবে যে না মা বুঝেছে যে আমার খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু যেহেতু মা আমাকে ভালোবাসে, মা আমার আবেগটা বুঝে, সেহেতু মায়ের যে সময় নাই, মা যে এরপরে আমাকে আর সময় দিতে পারবে না, আমাকে খাওয়াতে পারবে না, তাহলে আমার খেয়ে নিতে হবে। এই ধারণাটা যখন তার মাথার ভিতর ঢুকবে, তখন দেখা যাবে যে সে পরিবেশের অন্যান্য মানুষকেও সম্মান দিতে শিখেছে, কিংবা তাদের আবেগটাকেও সে প্রাধান্য দিতে শিখেছে। সেজন্য আবেগের আলোচনায় আমরা আগে থেকে আবেগের আলোচনায় বাচ্চাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য প্রথমেই বাচ্চার সাথে আগে কানেক্ট করতে হবে, তারপর তার আবেগটাকে কারেক্ট করতে হবে। ওকে, আজ এই পর্যন্তই। পরবর্তী দিন দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে। ওকে, বাই।